আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জোড়া তালি দিয়ে চলছে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন রুট। বছরে শত কোটি টাকা খরচ হলেও হয়নি উন্নয়ন। কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিং এ বাড়ছে দুর্ঘটনা। তেল নিয়ে গ্রাহক ভোগান্তি চরমে। রংপুর বিভাগে আজও বন্ধ অর্ধেকের বেশি পাম্প। মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। ফার্মারি ডোমারে বিল না পেয়ে চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক বিক্রি চেষ্টার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। মধ্যপ্রাচ্য যুদ্ধের নিশানা এখন শিল্প স্থাপনা। তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতেও পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয় তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো। রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড, যা এখনকার ট্রেন চলাচলের একেবারেই অনুপযোগী বলছেন সংশ্লিষ্টরা। বহুত আগে সে ব্রিটিশরা দিয়ে গেছে, ওইভাবেই চলতেছে। যেখানে আমরা ভাঙা যায় নতুন রেল আসে সেটা আমরা লাগাই। গাড়ি যাতে আছে এই জিনিসটা চটা উঠে চলে যায়, মানে এরকম ডিপ হয় উঠে চলে। ট্রেনটা তো ভারী, খিলটা খুলে চলে যায়, শর্টকা চলে যায়, আর লাইনটা দমকে। যেহেতু লাইনের বয়স অনেক বেশি হয়ে গেছে, লাইনটা চেঞ্জ করতে হবে। তার মানে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। তথ্য বলছে রেল লাইনের স্বাভাবিক আয়ুষ্কাল 25 বছর। দীর্ঘদিন ব্যবহারের ফলে 12 থেকে 15% ক্ষয়ে গেছে। 25 থেকে 30% স্লিপার অকেজু। ক্লিপ না থাকায় লাইনের ভারসাম্য রক্ষা হচ্ছে না বলছেন ট্রেন চালকরা। রেল লাইনের একটা মেয়াদ থাকে যে 10 বছর 12 বছর পর সম্পূর্ণ পাথর। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের 8 জেলায় প্রতিদিন পেট্রোলের চাহিদা 5 লাখ লিটার। সরবরাহ পাওয়া যাচ্ছে 2,10,000 লিটার। 3.25 লাখ লিটার অকটেনের চাহিদা থাকলেও মিলছে 80,000 লিটার। সংকট রয়েছে ডিজেলেরও। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড় বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। জ্বালানি তেলের সরবরাহের বিষয়ে জানতে আমরা খুলনায় যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনায় পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা সেখানে জ্বালানি তেল ঠিকমতো পাচ্ছেন কিনা? গ্রাহকরা জ্বালানি তেল পাচ্ছে, গুটি কয়েক পাম্প ছাড়া। যেসব পাম্প আজকে বিশেষ করে পেট্রোল অকটেন পায়নি তারা বাদে বাকি পাম্পগুলোতে এটি সকাল থেকে প্রতিদিনকার মতোই সরবরাহ করা হচ্ছে। তবে যে বরাদ্দটা তারা পেয়ে থাকে সেই বরাদ্দটা আসলে বিকালের মধ্যে শেষ হয়ে যায় মাফি। আমরা যদি দেখাই যে পাম্পে রয়েছে নগরীর সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল সংলগ্ন একটি পাম্প। কে কবে দেখেছে এত দীর্ঘ লাইন, বিশেষ করে বাইকের? এইসব বাইকারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিভিন্ন অঞ্চলের অর্থাৎ উপজেলা পর্যায়ে এবং পার্শ্ববর্তী জেলার যশোর, নড়াইল, বাগেরহাট সেই সমস্ত উপজেলার থেকেও কিন্তু এরা এখানে। নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার ভর্তি হন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোববার তার অপারেশন হয়। কন্যা সন্তানের মা হন সুলতানা।
অপারেশনের খরচ বাবদ বিল হয় 22,000 টাকা। নিম্নবিত্ত পরিবারটির অভিযোগ, পুরো টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হন অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। নবজাতককে বিক্রি করে বিল পরিশোধের জন্য চাপ দেন। 30,000 টাকায় নবজাতককে বিক্রির জন্য দরদামের অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। ম্যাডাম আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে। এই কথাটা বলছি, চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে মরতে পারিস না, এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে যাবো। এখন আমি বলছি আমার জীবন গেল, আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ইওনো। এছাড়া নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইওনো। স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ, যেগুলো বাচ্চাকে নেওয়া হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি প্রতিবেদন দিব। শহরে হয়েছে ভয়াবহ হামলা। টার্গেট করা হয়েছে একের পর এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও ইস্পাত কারখানা। তেহরানে দফায় দফায় হয়েছে বিস্ফোরণ। এছাড়া বিভিন্ন শহরেও চালিয়েছে জোরালো হামলা। বুশেহের শহরের মেরিন শিল্প কারখানায় আঘাত এনেছে বোমা। সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন দেশে মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে চালিয়েছে হামলা। আরেক ফ্রন্ট লেবানন হিজবুল্লাহর সাথে ব্যাপক লড়াই চলছে ইসরায়েলের। সামায় বড় ধরনের হামলার শিকার গোষ্ঠীটি। জবাবে ইসরায়েলের সেনাদের যানবাহন লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হাইফাই সামরিক সরঞ্জামের কারখানায় হামলা চালিয়েছে তারা। সাফেদেও সেনা ক্যাম্প লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বৈরুতে তেল আবিবের হামলায় নিহত হয়েছে 7 জন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। চলতি সপ্তাহের শুরুতে ভার্জিনিয়ার নরফোক থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রণতরীটি। এর আগে অঞ্চলটিতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের 2টি রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। তবে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে এরই মধ্যে একটি রণতরীকে পিছু হটতে হয়। ইউএসএস জর্জ H.W. বুশ একটি দানবীয় রণতরী, যেখানে 80টিরও বেশি যুদ্ধ বিমান বহন করা যায়। ইরান ইস্যুতে আসতে পারে বড় কোনো ঘোষণা। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটা জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সময়সীমার কথা জানান